কিন্তু মেহেরিকা এখন আদির বউ, এই চরম সত্যটাও তাকে মানতে হবে। মিলির কথা শুনে আদি বলে, সানিয়া এখন আসবে নাকি? সে তো সকালে এসেছে তোমার সাথে লং ড্রাইভে যাবে বলে, তুমি ছিলে না তাই দিবাকে নিয়ে বের হলো কাছে কোথাও ঘুরতে। এখন এসে যদি। মিলিকে থামিয়ে সালেহা চৌধুরী বলেন, উফ, তুমি এত বেশি কথা কেন বলো? কোথায় কখন কি বলতে হয় জানো না? তোমার পাশে একটা মেয়ে বসে আছে, দেখছো সে কত চুপচাপ। হো হো করে হেসে মিলি বলে, আরে মা, কি যে বলেন না আপনি, মেহেরিকা এই বাড়ির নতুন বউ। আমি কি নতুন নাকি? আমি কথা বলতে পারবো। তারপর শোনো আদি, কি বলছিলাম। সালেহা চৌধুরী গম্ভীর মুখে বলেন, থাক থাক, তোমার আর কিছু বলতে হবে না। আদি বাবা, একটা কাজ কর, কি মা? মেহেরিকাকে নিয়ে তোর রুমে যা। ঠিক আছে। মিলির দিকে তাকিয়ে সালেহা চৌধুরী বলেন, আর এই যে বড় বউ আমার, হুম। ওদের জন্য কিছু খাবার রেডি করো। আচ্ছা। কাশেম আহমেদ জানেন না তার মেয়েটি কোথায়। একটা ভুলের জন্য মেয়েটিকে হারিয়েছেন তিনি। বিপদের সময় তার পাশে না থেকে উল্টে বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি মেয়েটিকে। আচ্ছা, বেঁচে আছে তো সে, নাকি লজ্জা, অপমান, বিশ্বাসঘাতকতায় শেষ করে দিয়েছে নিজেকে। ড্রয়িং রুমের মেঝেতে বসে মেয়েকে নিয়ে ভেবে চলেছেন তিনি। বাবা, মুনিয়ার ডাকে ঘোর কাটে কাশেম আহমেদের। কখন যে তার চোখে পানি চলে এসছে বুঝতেই পারেননি। চোখ দুটো মুছতে মুছতে বলেন, হ্যাঁ মা, বল। নিচে বসে আছো কেন? সোফায় এসে বসো। এখানেই ঠিক আছে আমি। আপুর কোনো খবর পেলে? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে কাশিম আহমেদ বলেন। না রে মা, আমার মেয়েটা কোথায় চলে গেল? পান মুখে গুজে কাশিম আহমেদের স্ত্রী রেশমা আহমেদ এসে সোফায় বসতে বসতে বলে ওঠেন, মরছে হয়তো তোদের মেহেরিকা। ছলছল চোখে তার দিকে তাকিয়ে মুনিয়া বলে, মা, এসব কি বলছো? খারাপ কি বলছি? হ্যাঁ, যে কাণ্ড কারখানা ঘটেছে, তোমার সোহাগীর বড় বোন মরা ছাড়ার উপায় আছে? আমার আপু কোনো কাণ্ড ঘটায়নি, যা হয়েছে তাতে তার হাত নেই। তার জন্য তোমরা তাকে ইচ্ছার বিরুদ্ধে অমন একটা মানুষের সাথে বিয়ে দিতে চাইবে? কে নিত ওই মাইয়ারে ঘরের বউ কইরা? কেউ না। আমি যা করছিলাম ওর ভালোর জন্যই করছিলাম। পাত্তা দিল না সেমরিটা, পালাইছে। সে বিয়ের রাতেই আমাদের মুখে চুনকালি দিয়ে ওই রাজীবের কাছে গেছিল তো মনে হয় না? রাজীব তো ওরে বিয়ে করবে না বলেই দিছিল, তাই বললাম মরছে হয়তো। এ পর্যায়ে মুখ খুলেন কাশিম আহমেদ। রাগে গিজ গিজ করে বললেন, যত নষ্টের মূল সব তুমি। তোমার কথা শুনে আমি মেয়েটাকে ওর মতের বিরুদ্ধে বিয়ে দিতে চেয়েছি। আমি নষ্টের ফুল? আমি? আমার মেয়ে নষ্ট? নষ্ট মেয়ের আবার মত কিসের? পাত্র পাইছিলাম এটাই বেশি। না, এসব আর সহ্য হচ্ছে না কাশিম আহমেদের। রাগে দুঃখে হন হন করে হেঁটে বের হয়ে যান বাড়ি ছেড়ে। বাবাকে রেগে বের হয়ে যেতে দেখে মুনিয়া বলে, আপু চলে যাওয়ার পর সেদিন তুমি ওই লোকটার সাথে আমার বিয়ে করিয়ে দিতে চেয়েছিলে। ভাগ্যিস বাবা তোমার এই কথায় রাজি হয়নি। অন্য মেয়েকেও হারাতে চাইনি বাবা, কিন্তু তুমি। আচ্ছা, তোমাকে তো আমরা মা ডাকি। আপু বাবাকে রাজি করিয়ে তোমার সাথে বিয়ে দিয়েছিল। মায়া হয় না আমাদের জন্য? কিছুক্ষণ চুপ থেকে রেশমা আহমেদ বলেন, মায়া হয় বলেই ওই কলঙ্কিনীর একটা গতি করতে চেয়েছিলাম। সে তো পালাইছে, তাই নাক কাটা না যাওয়ার মতোই তোকে এই ব্যাটার সাথে বিয়ে দিতে চাইছি। ভালোর জন্যই সব করতে গিয়ে আমার দোষ হয়ে গেল। বালের জীবন আমার। আর কথা না বাড়িয়ে মুনিয়া এগোতে থাকে নিজের রুমের দিকে। ঘোরাঘুরি শেষে দিবা আর সানিয়া একটা রেস্টুরেন্টে এসে বসে। দিবা কিছুটা গলার স্বর নরম করে সানিয়ার উদ্দেশ্যে বলে, আপি, একটা কথা ছিল। বলো। মাইন্ড করবা না মনে হয় তুমি? হ্যাঁ, বলো তো। ইয়ে মানে, আরে বলো। আমার বফ নাকি এখানে পাশে আছে, ওকে আসতে বলি। তোর বফ? ওয়াও, কখনো বলিসনি তো। সরি আপু, আসলে কিভাবে নিবে বিষয়টা তাই আর কি। আসতে বল, আসতে বল, আমিও দেখি আমার ননদের পছন্দ কেমন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। আদির সাথে রুমে আসে মেহেরিকা। বড় সড়ো একটা রুম। মেহেরিকার বাসা 3টা রুমের সমান আদির রুমটা।
বেশ বড়লোকের বাড়ির নকল বউ হয়ে এসেছে ভাবতেই মুখ টিপে টিপে হেসে চলেছে সে। তার দিকে তাকিয়ে আদি জিজ্ঞাসা করে, এই যে হুম? এত হাসি কিসের শুনি? তুমি তো সেই বড় লোকের পোলা। তাও আমার বাবা বড় লোকের মেয়ের সাথে দিতে চায়। সমস্যা কি? ঠিক আছে, যার সাথে যাকে মানায়। আচ্ছা শুনো, তুমি রেস্ট করো একটু। আমার না এই ভারী লেহেঙ্গা অসহ্য লাগছে। সালেহা চৌধুরী রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলেন, এই যে নিয়ে এসেছি তোমার জন্য শাড়ি, লেহেঙ্গা খুলে ফেলো। আপনি কেন কষ্ট করছেন মা? আমি না করলে কে করবে শুনি? কেউ করবে না, বুঝলে? হুম। খিদে পেয়েছে? না, পাইনি। বসুন না আপনি। কত লক্ষ্মী মেয়ে তুমি, আদব কায়দা সব জানো দেখছি। কয় ভাই বোন তোমরা? 2 বোন 1 ভাই। তুমি কি বড়? জি, কেমনে বুঝলেন? দেখেই বোঝা যাচ্ছে। শোনো মা, শুরুর দিকে তোমাকে অনেক লড়াই করতে হবে, ধীরে ধীরে মেনে নিবে তোমায় সবাই। তখন তোমার শ্বশুরকে নিয়ে তোমার বাসার লোকদের সাথে কথা বলবো। জি। আচ্ছা, কথা পরে বলবো, রেস্ট করো তুমি। ঠিক আছে। সালেহা চৌধুরী রুম থেকে বের হলে আদি হেসে বলে, ভালো শাশুড়ি পেয়েছো তুমি মেহের। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলে, হুম, কিন্তু নকল। ওনার সাথে নাটক করতে খারাপ লাগছে আমার। এই এই উল্টে যাবে না তুমি বললাম। সানিয়ার থেকে আমি মুক্তি পেলেই আমার থেকে তুমি মুক্তি পাবা। হুম। একটা ট্রে নিয়ে আপেল, কেক, বিস্কুট নিয়েছে মিলি। চুলোয় চায়ের পানি বসিয়ে ফোনটা হাতে নিয়ে ডায়াল করে, হ্যালো মিলি, বলো। ব্যস্ত আছো? না, বলো। তোমার ভাই ফিরে এসেছে। কি বলো? হুম। সুবুদ্ধি হয়েছে তাহলে। সানিয়াকে বিয়ে করলে ভালোই হবে ওর। কি করে বিয়ে করবে? সে তো বউ নিয়ে এসেছে। বউ নিয়ে এসেছে মানে? মানে গফকে বিয়ে করে নিয়ে এসেছে, মেহেরিকা নাম তার। কি বলো? বাবা কিছু বলেনি? বাবা চলে যেতে বলেছিল, কিন্তু মা আটকায়। কিভাবে? সে অনেক কথা। তুমি আজ তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। সানিয়াও সকালে বাসে এসেছিল তুমি অফিসে যাওয়ার পর। সে দেখেনি? সে তো দিবার সাথে বাইরে আছে এখন, এসে দেখবে আর কি। কি যে ধামাকা হবে। মিলি, হেসো না প্লিজ। যাই হয়ে যাক, তুমি মুখটা বন্ধ রেখো। কেন? আমি খারাপ কি বলি? তোমরা সবাই আমার সাথে এরকম করো কেন? কি করলাম বাবা? বাবা? আমি তোমার বাবা? এই রে না, তুমি আমার বউ। ধ্যাৎ, দিলে তো মেজাজটা গরম করে। বউ বয়েছি না, সোনা বউ আমার। হয়েছে হয়েছে, রাখছি এখন। আরিফের নাম্বারে ফোন রেখে চা বানাতে মন দেয় মিলি। রেস্টুরেন্টে ঢুকে চারপাশে তাকিয়ে দিবাকে দেখতে পায় তার বব। তাদের দিকে এগিয়ে গিয়ে বলে, হাই দিবা। চেয়ার ছেড়ে উঠে দিবা এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, ভালো আছো পিকু? আছি। তুমি? আমিও ভালো আছি। পাশ থেকে সানিয়া বলে ওঠে, আমি সব দেখেছি। পিকুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দিবা বলে, ইয়ে মানে থাক, কিচ্ছু বলতে হবে না। আয় বস। পিকুর দিকে তাকিয়ে সানিয়া বলে, এই যে তুমিও বসো। দিবা আর পিকু বসে পড়ে সানিয়ার পাশে। মুচকি হেসে সানিয়া বলে, পিকু নামটা তো খুবই সুন্দর। দিবার বব মুচকি হেসে বলে, আমার নাম পিকু নয়, এটা আপনার বোন আমাকে আদর করে ডাকে। তাই তো, সো সুইট। তা কি নাম তোমার? আমার নাম নাম বলার আগেই কল আসে সানিয়ার ফোনে। টেবিলের ওপর থেকে হাতে ফোনটা নিয়ে সে কার কল দেখে বলে সে, আমার আব্বু ফোন দিয়েছে, কথা বলে নাও। লেহেঙ্গা বদলে শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হয়েছে মেহেরিকা। কালো রঙের সবুজ পাড়ের একটা শাড়ি পরেছে সে। বিছানার উপরে বসেছিল আদি, আর চোখে মেহেরিকাকে দেখে বলে, মায়ের শাড়িটা ভালো বানিয়েছে তোমাকে। মৃদু হেসে মেহেরিকা বলে, ধন্যবাদ। আসবো? মিলির ডাকে দরজার দিকে তাকিয়ে মেহেরিকা বলে, ভাবি আসো ভেতরে। মিলি ভেতরে এসে হাতের ট্রে টেবিলের উপর রেখে বলে, এখন হালকা নাস্তা করে নাও, আমি তোমাদের জন্য ভাতের আয়োজন করি। নতুন বউ বলে কথা, ভালো ভালো রাখতে হবে। আরে না ভাবি, তুমি কষ্ট করো না। না, কষ্ট কিসের? আচ্ছা আমি আসি। মিলি এক পা এগুলে মেহেরিকা বলে ওঠে। ভাবি, পেছনে ফিরে মিলি বলে, বলো।
আমি তোমাকে তুমি করে বলছি, রাগ করছো না তো? আরে না, আমার না বোন নেই। দিবার পরে আজ থেকে তুমি আমার বোন। মিলি চলে গেলে মেহেরিকা সোফার উপর বসে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। রাজীব, রাজীবকে নিয়ে স্বপ্ন দেখেছিল সে, তার পরিবারের সদস্য হবে ভেবেছিল, কিন্তু এত পোড়া কপাল তার। রাজীবের বউ তো হলো না, যার বউ হলো তাও নকল বউ। আদি চায়ের একটা কাপ নিয়ে মেহেরিকার পাশে বসে বলে, এই নাও চা খাও। ইচ্ছে করছে না। চোখের পানি মুছে খেয়ে নাও কিছু, না হলে আমি মুছে দেবো। শান্ত গলায় মেহেরিকা বলে, না, আমি মুছবো। কাঁদছো কেন? বাসার কথা মনে পড়ছে? সবার কথা মনে পড়ছে। সানিয়া আর দিবা পিকুকে বিদায় দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসার কাছাকাছি চলে এসেছে প্রায়। এতক্ষণ ঘোরাঘুরি করলেও আদির জন্য অস্থির হয়ে আছে সানিয়ার মনটা। উফ, কখন দেখা হবে আদির সাথে, কত যে কথা বলার আছে। নিজের রুমের মাঝে পায়চারি করছেন আমজাদ চৌধুরী। ভেবেছিলেন তার বন্ধু এরশাদের একমাত্র মেয়ে সানিয়ার সাথে আদির বিয়ে দিয়ে তার একটা গতি করবেন, কিন্তু কি থেকে কি হয়ে গেল। এখন এরশাদকে কি বা জবাব দিবেন তিনি? আর সানিয়া, সে এখন এসে দেখলে কি করবে? বিগড়ে যাবে মেয়েটা। যতটুকু সানিয়াকে চিনেন তিনি এই অপমান সহ্য করতে পারবে না সে। এত কি ভাবছো? স্ত্রীর কথায় ভাবনা জগৎ থেকে বের হন আমজাদ চৌধুরী। তার দিকে না তাকিয়ে জবাব দেন, সেটা জেনে তোমার কি দরকার? সালেহা চৌধুরী তার সামনে গিয়ে হাত দুটো ধরে বলেন, এই বুড়ো বয়সে এসে তোমার রাগ ভাঙাতে হবে আমায়? এই কথাটি শুনে না হেসে পারেননি আমজাদ চৌধুরী। হাসি থামিয়ে অভিমানী সুরে বলেন, তুমি তো ওই বুড়োকে একা রেখে চলে যেতে চেয়েছিলে। সেটা তো ভয় দেখিয়েছিলাম, আমি জানতাম তুমি আমায় যেতে দিবে না। কাজটা ভালো করনি তুমি, সালেহা। আদির শাস্তি পাওয়া উচিত ছিল। এভাবে বিয়ে করে বউ নিয়ে আসা ওর উচিত হয়নি। আমাদের সমাজে একটা দাম আছে, মানুষ শুনলে কি বলবে? আর এসবকে কি জবাব দিব আমি? ওকে বের করে দেওয়াই উচিত ছিল। আমজাদ চৌধুরীর হাত ধরে সালেহা চৌধুরী তাকে নিয়ে বিছানার উপর এসে বসেন। মৃদু হেসে বলেন, যা হবার তা হয়ে গিয়েছে, ওদের বের করে দিলে কোথায় যাবে বলো? কেন? ঘর জামাই হয়ে থাকবে। কি করে থাকবে? মেহেরিকা বিয়ের আসর থেকে পালিয়েছে তোমার ছেলের জন্য। মানে মেয়েটা তোমার ছেলের ভরসায় বাড়ি ছেড়ে পালিয়েছে। বাসা কোথায় তার? ঈদগাহ। বাবা কি করে? এত কিছু জিজ্ঞাসা করিনি। কোন ফকিরের মেয়ে নিয়ে এসেছে দেখো। যে ঘরের হবে হোক, এমন সে এই বাড়ির বউ। তোমার বড় ছেলেও নিজের পছন্দে বোকা একটা মেয়ে বিয়ে করে, আর ছোটটা কোথাকার মেয়ে একটা বিয়ে করে একেবারে ঘরে নিয়ে উঠেছে। আর কত কি দেখবো আল্লাহই জানেন। বোকা হলেও আমাদের মিলি অনেক ভালো। আর তুমি দেখিও, মেহেরিকা ও এই বাড়ির যোগ্য বউ যেটা, সে তোমাকে প্রমাণ দিবে। আমি এসব ভাবছি না, আমি ভাবছি সানিয়ার কথা। এত ভাবার কি আছে? সে কি বাচ্চা? ওর স্বভাব তোমার অজানা নয়, বড্ড জেদি মেয়েটা। সত্যি বলতে ওকে আমার ছেলের বউ হিসেবে পছন্দ ছিল না। মেহেরিকা ঠিক আছে। 1 ঘন্টা কিভাবে বুঝলে ঠিক আছে? তোমাকে বোঝাতে পারবো না। তুমি এক কাজ করো, এত কিছু না ভেবে ইরশাদ ভাইকে ফোন দাও একটা, বুঝিয়ে বলো তাকে, নিশ্চয়ই বুঝবেন তিনি। তাই করতে হবে। শোবে একটু। আদির কথায় মাথা নেড়ে জবাব দেন মেহেরিকা, না, সোফায় ঠিক আছি আমি। আমার রুমে কিন্তু বড় একটা বারান্দাও আছে, ওই যে বাথরুমের পাশে। ও আচ্ছা। মুড অফ। এত বেশি কথা বলেন কেন আপনি? ঘুমান না চুপচাপ। মেহেরিকার হঠাৎ এমন ব্যবহারে চমকে যায় আদি। তার ঘরে এসে তার সাথে উঁচু গলায় কথা বলছে এই মেয়ে। সাহস আছে বলতে হবে মেয়ের। এত রাতে বাসা থেকে পালানো, অপরিচিত একটা ছেলের সাথে তার বাসায় যাওয়া, আবার সেই ছেলের নকল বউ সেজে তার বাসায় আসা, যে সে কথা না। প্রচুর সাহস দরকার এতে। ফোনের রিং বেজে ওঠে আদির। হাতে নিয়ে দেখে সিরাজের কল। হ্যালো সিরাজ। শালা, কিছু জানালি না কেন? এক্ষুনি তোর কথা মনে করে ফোন হাতে নিয়েছি। চাপা মারিস না আমার সাথে, তোকে আমি হারে হারে চিনি। তুই না চিনে কে চিনবে? পাম্পও মারিস না। ওদিকের কি অবস্থা বল। মায়ের জন্য বেঁচে গিয়েছি। বাবা বের হয়ে যেতে বলেছিলেন, বের করে দিলে তো তোর ঘাড়ে চাপতাম আবার। আল্লাহ বাঁচিয়েছে। আর আমি, বৃষ্টি ভাবি ভালো আছে? সে তো মেহেরিকার সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে আছে। কই মেহেরিকা?
মেহেরিকার দিকে তাকাতেই দেখে সে গভীর ঘুমে আচ্ছন্ন। এত তাড়াতাড়ি কেউ ঘুমাতে পারে আদি জানা ছিল না। এই ঘুমন্ত মায়াবী চেহারাতেই আদি তাকে প্রথম দেখেছিল। মানুষকে ঘুমন্ত অবস্থায় এত সুন্দর লাগে। কি হলো? মেহেরিকা ঘুমিয়ে পড়েছে, উঠলে আমি কল দিতে বলবো ভাবিকে। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে আদি মেহেরিকার পাশে যায়। সোফায় বসে হেলান দিয়ে ঘুমিয়ে আছে মেহেরিকা। আদি কি তাকে সেদিনের মতো কোলে নিবে, বিছানায় শুয়ে দিবে কি? ঘুম ভাঙলে সে কি মাইন্ড করবে? হয়তো করবে, কারণ এখনই সে আদির সাথে উচ্চ শব্দে কথা বলেছে। কিছু না করাটাই ভালো হবে। চুলোয় রান্না বসিয়েছে মিলি। কাটাকুটির কাজ শেষ, রান্নাটা সেরে ফেললেই হয় এখন। কাজের মহিলা থাকলেও প্রতিদিনের রান্না মিলি করে। রান্না করতে বেশ ভালো লাগে তার, আলাদা একটা ভালো লাগা কাজ করে। এই রান্না খাইয়ে শ্বশুরের মন অনেকটা জয় করেছিল মিলি। না হলে আমজাদ চৌধুরী ছিলেন একেবারে প্রেমের বিয়ে বিরোধী। কম ঝামেলা পোহাতে হয়নি আরিফ আর মিলিকে। 2 বছর আগে আরিফের সাথে ফেসবুকে পরিচয় হয় মিলির। আস্তে আস্তে কথা বলা, ভালো লাগা, বন্ধু হওয়া, তারপর এক সময় দেখা করা। সেই প্রথম দেখার কথা ভাবলে এখনো বুকটা ধুকপুক করে ওঠে। মিলি নীল গাউন আর আরিফ নীল শার্ট পরে দেখা করেছিল। মিলি তখন ডিগ্রি 2য় বর্ষের ছাত্রী, আর আরিফ নতুন নতুন বাবার ব্যবসায় হাত লাগিয়েছিল। দেখা হওয়ার পর ফেসবুক থেকে মোবাইলের অডিও কলেই বেশি কথা হতো তাদের। দিন যত বাড়ে আরও আপন হয় তারা। আস্তে আস্তে কথা ভিডিও কল থেকে ভিডিও কলেই বেশি হতো। আস্তে আস্তে কথা অডিও কল থেকে ভিডিও কলেই বেশি হতো। মিলি উপলব্ধি করতে পেরেছিল সে আরিফকে ভালোবাসে, কিন্তু আরিফ মুখ ফুটে কিছুই বলতো না। এতদিন অপেক্ষা করার কি কোনো মানে হয়? 7-5 না ভেবে মিলি প্রপোজ করে বসে আরিফকে। সেই দিন মিলির প্রপোজ পেয়ে আরিফ মেয়ের মতো বলেছিল তার ভাবার জন্য কিছুদিন সময় দরকার। 4 দিন ভেবে আরিফ মিলির প্রস্তাবে রাজি হয়। কলিং বেলের শব্দ হতেই ভাবনা জগৎ থেকে বের হয় মিলি। চুলো রাজ কমিয়ে দিয়ে হন্তদন্ত করে এগিয়ে যায় সদর দরজার দিকে। সানিয়া, দিবা, চলে এসেছো তোমরা? কথা জবাব না দিয়ে সানিয়া বলে, মিলি ভাবি, আদি এসেছে? এসেছে। কি, তোমরা কেউ আমাকে ফোন দাওনি কেন? আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে সানিয়া এগোতে থাকে আদির রুমের দিকে। সানিয়াকে ওভাবে যেতে দেখে দিবা হেসে মিলির উদ্দেশ্যে বলে, দেখছো ভাবি, সানিয়া আপি কেমন আমার ভাইয়ার পাগল। পাগল হয়ে লাভ নেই আর। মানে? তোমার ভাই তো একা আসেনি। বুঝলাম না কিছুই। তোমার ভাই নতুন বউ নিয়ে এসেছে। কি? জি, রুমে আছে এখন। সানিয়া দেখে কি ধামাকা করে দেখো। কি বলছো ভাবি? আমার মাথায় কিছু ঢুকছে না। আমি বুয়াকে রান্নাটা দেখতে বলে আসি, তামাশা মিস করা যাবে না। সানিয়া প্রায় ছুটে এগিয়ে যায় আদির রুমের দিকে। দরজার পাশে সে রুমের ভেতর ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে, আদি। আদি রুমের মাঝে পায়চারি করছিল। হঠাৎ সানিয়াকে দেখে থমকে যায় সে। এই সেই সানিয়া যার হাত থেকে বাঁচার জন্য তাকে প্রথমে পালাতে হয়েছে, বাড়ি ছাড়া হতে হয়েছে, আর এখন সবাইকে মিথ্যে বলে নকল বউ ঘরে তুলতে হয়েছে। আর কোনো কথা না বলে সানিয়া ছুটে এসে আকস্মিকভাবে জড়িয়ে ধরে আদিকে। সানিয়ার এমন কাণ্ডে আদি কি করবে ভেবে পাচ্ছে না। সানিয়া আরো শক্ত করে আদিকে জড়িয়ে ধরে বলে, আদি, 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 কই ছিলে তুমি? কতগুলো কথা বলার আছে তোমার সাথে। এভাবে হবু বউকে রেখে কোথাও বাইরে টোটো করে বলো? সানিয়ার কথাগুলো শুনে আদি ভয়ে জমে যায়। আপাতত সানিয়াকে তার ভূত ছাড়া কিছুই মনে হচ্ছে না। আদিকে চুপ থাকতে দেখে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে সানিয়া বলে, সরি, আমার আসলে তোমাকে এভাবে জড়িয়ে ধরা ঠিক হয়নি। আদি, তুমি। সানিয়া কথা বাড়ানোর আগেই চোখ যায় তার সোফায় ঘুমন্ত অবস্থায় মেহেরিকার দিকে। এত সুন্দরী একটা মেয়ে এখানে কি করছে ভেবে মনে কু ডেকে ওঠে সানিয়ার। আদির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে, কে এটা আদি? এতক্ষণে দিবাকে নিয়ে মিলি আদির দরজার পাশে উকি দিতে চলে আসে। পুরো বিষয়টা দিবার মাথার উপর দিয়ে গেলেও মিলি মজা নিতে প্রস্তুত আছে। কি হলো আদি? কে মেয়ে? আমতা আমতা করে আদি জবাব দেয়, ও মেহের। নাম জানতে চাইনি আমি। কি সম্পর্ক তোমার সাথে? এখানে কি করছিস? ও আমার স্ত্রী। কথাটি হজম হচ্ছে না সানিয়ার। আদির স্ত্রী এই মেয়ে কি করে হবে, যেখানে ওর সাথে আদির বিয়ে ঠিক হয়েছে? ছলো ছলো চোখে আদির দিকে তাকিয়ে সানিয়া বলে,
তোমার কোনো বান্ধবী, তাই না? মজা নিচ্ছ তুমি আমার সাথে। মজাই নিচ্ছ। সানিয়ার অবস্থা দেখে শান্ত গলায় আদি বলে, দেখো সানিয়া, ওর সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল। তোমার সাথে বিয়েতে আমি মত দেইনি, কিন্তু বাবা আমাকে জোর করে, যার কারণে মেহেরকে বিয়ে করে আমার ঘরে উঠতে হয়েছে। আদির মুখে এসব কথা শুনে নিজের রাগ সংযত করতে না পেরে সানিয়া উচ্চ শব্দে বলে ওঠে, তামাশা করো তোমরা? আমার সাথে তামাশা করো? সানিয়া, আস্তে কথা বলো, মেহের ঘুমাচ্ছে। আমার কষ্টে বুক ঝাঁঝরা হয়ে গেছে, তোমার সেই খেয়াল নেই? ওই মেয়ের ঘুম নষ্ট হবে সেই খেয়াল আছে তোমার? লম্বা একটা দম ফেলে সানিয়ার হাত ধরে আদি তাকে টানতে টানতে বলে, চলো বাইরে, চলো বাইরে কথা হবে। সানিয়া নিজের হাত আদির কাছ থেকে ছাড়িয়ে মেহেরিকার পাশে গিয়ে বলে, এই মেয়ে ওঠ, কথা আছে তোর সাথে, উঠতে বলেছি। সানিয়ার কাণ্ড দেখে আদির রাগ বাড়তে থাকে। সে সানিয়ার পাশে এসে বলে, মেহেরের শরীর ভালো না সানিয়া, পরে ডেকো ওকে। আদিকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে সানিয়া এক প্রকার চেঁচিয়ে বলে, এই মেয়ে, তোকে উঠতে বলছি আমি। গভীর ঘুমে আচ্ছন্ন ছিল মেহেরিকা। এতক্ষণ কানের পাশে এত কথা তার ঘুম ভাঙাতে পারেনি, কিন্তু সানিয়ার শেষের কথাটি এতটাই তীব্র হয়েছে যে ঘুম না ভেঙে উপায় নেই। ধীরে ধীরে চোখ খুলে সে দেখতে পায় একটি মেয়ে তার পাশে রাগী চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মেহেরিকা চোখ জোড়া কসলাতে কসলাতে বলে, কে আপনি? মেহেরিকার কথা শুনে সানিয়ার রাগ দ্বিগুণ হয়ে যায়। আচমকা মেহেরিকার হাত ধরে টেনে তাকে সোফা থেকে তুলে নিজের পাশে দাঁড় করায়। এদিকে আদি এগিয়ে আসে তাদের পাশে, বলে, সানিয়া, ওর হাত ছাড়ো, যা বলার আমায় বলো। আদির কথা জবাব না দিয়ে মেহেরিকার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে সানিয়া বলে, আমি কে? আমার সংসারে আমার আদির রুমে এসে বলছিস আমি কে? তুই কে সেটা বল। পেছন থেকে সালেহা চৌধুরী দিবা আর মিলির সাথে রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলেন, ও হলো এই বাড়ির ছোট বউ। সালেহা চৌধুরীর পাশে গিয়ে সানিয়া বলে, আন্টি কি বলছেন আপনি? আদির বউ তো আমার হওয়ার কথা ছিল, তাই না? ওই মেয়ে কিভাবে হবে বলুন? তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি তো। মেহেরিকার সাথেই ওর বিয়ে হয়েছে, আর এই সত্যিটা তোমায় মানতে হবে। সালেহা চৌধুরীও তার বিপক্ষে। কিছু কি আর হাতে নেই তার? যে আদির জন্য নিজেকে পরিবর্তন করেছে সে আদি নাকি অন্য কারো? তাই যদি হয় তাহলে তাকে ঠকানো হলো কেন? দাঁতে দাঁত চেপে সালেহা চৌধুরীর উদ্দেশ্যে সানিয়া বলে, আমাকে ঠকিয়ে এত সহজে ছাড় পাবেন ভেবেছেন আপনারা? সবাইকে চুপ দেখে সানিয়ার রাগ আরো বেড়ে যায়। চেঁচিয়ে বলে ওঠে, মানি না আমি, এই বিয়ে আমি মানি না। সালেহা চৌধুরী ধমকের সুরে বলেন, আস্তে কথা বলো, তোমার চিৎকার চেঁচামেচি আমাদের রুম পর্যন্ত যাচ্ছে। শুনেই আমি এসেছি। বাসায় মুরব্বি আছে, সেই খেয়াল নেই তোমার? চুপচাপ থাকো, তোমার বাবা আসলে কথা হবে। এখন এসো। আমি আদির রুম ছেড়ে কোথাও যাব না। কথাটি শুনে মিলি বলে ওঠে, এই যে সানিয়া, বিহায়াপনা করবে না একদম। আদি রুমে থাকার অধিকার একমাত্র ওর বউয়ের। চলো তুমি। দাঁত মুখ খিচে সানিয়া বলে, বললাম তো আমি যাব না, এখানেই থাকবো। সালেহা চৌধুরী শান্ত গলায় বলেন, দেখো মা, জেদ করো না, আসো দিবার রুমে চলো, আমি তোমাকে। সালেহা চৌধুরীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সানিয়া। তিনি কিছু বলছেন, বুঝতে পারলেও শুনছে না সে কিছুই। সবকিছু ঝাপসা লাগছে তার। হঠাৎই সানিয়া মাটিতে লুটিয়ে পড়ে সকলের সামনে। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে সালেহা চৌধুরী আদির উদ্দেশ্যে বলেন, ওকে কোলে নে আদি। মানে? দেখছিস তো মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছে। যতই গলাবাজি করি, ওর এই অবস্থার জন্য আমরা দায়ী। কোলে তুলে দিবার রুমে নিয়ে চল, পাশেই তো। যাচ্ছি। আদি কোলে তুলে সানিয়াকে নিয়ে এগিয়ে যায় দিবার রুমের দিকে। আদির পিছু পিছু সালেহা চৌধুরী আর মিলি গেলেও দিবা থেকে যায় আদির রুমে। মেহেরিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার পাশে এসে বলে, আমার ভাইয়ার পছন্দ এত ভালো? দিবার কথায় মৃদু হেসে মেহেরিকা বলে, কেমন আছো? আছি ভালো। ভাবি তুমি কিছু মনে করো না, সানিয়া আপি আদি ভাইয়াকে ভালোবাসে, তাই একটু পাগলামি করছে। আর না, ঠিক আছে। আচ্ছা তুমি আরাম করো, আমি সানিয়া আপির কাছে যাই। একটা চায়ের দোকানে বসে আছে কাশেম আহমেদ। বাসায় বসে বউয়ের প্যানপ্যানানি শোনাচ্ছে, এখানে বসে থাকাটাই শ্রেয়।
চায়ের দোকানে কাশিম আহমেদকে বসে থাকতে দেখে কয়েকজন লোক এসে ভিড় করে। একজন তার দিকে তাকিয়ে বলে, বাসায় বুঝি বউ শান্তিতে থাকতে দিচ্ছে না? হঠাৎ এমন প্রশ্নেই চমকে যায় কাশিম আহমেদ। শান্ত গলায় বলেন, চা খেতে এসেছি। মেহেরিকা পালাইছে বলে ঘরের চা খাওয়া বন্ধ হয়ে গিয়েছে নাকি? কথাটি বলেই হো হো শব্দে হেসে ওঠে সকলে। হাসি থামিয়ে আবারও কাশিম আহমেদের উদ্দেশ্যে বলে, তোমার মেয়ে কোথায়? বিয়ের আসর ছেড়ে পালায় কোন ব্যাটার কাছে গেছে? এ পর্যায়ে ফুঁসে ওঠেন কাশিম আহমেদ। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলেন, আমার মেয়েকে নিয়ে আজও আজে কথা বলবে না কেউ। কারো বিপদে এভাবে হাসি তামসা করা উচিত না। তোমাদের বড় মেয়ে আছে, কখন কি হয়ে যায় কে বলতে পারে? দরজাটা টেনে দিয়ে বিছানায় এসে বসে মেহেরিকা। সানিয়া মেয়েটা বোধ হয় অনেক কষ্ট পেয়েছে। পাবেই তো, তার ভালোবাসার মানুষ অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে। ভালোবাসা হারানোর কষ্ট আদি না বুঝলেও সে বোঝে ভালো করে। রাজীব, রাজীবকে হারিয়েছে সে। অনেক বেশি ভালোবাসতো বলে রাজীবের এমন আচরণের পরেও সে রাজীবকে ভুলতে পারছে না। মেহেরিকা বিছানায় শরীরটা এলিয়ে দেয়, চোখ জোড়া বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করে। কিন্তু সানিয়ার এমন ব্যবহার তার মনকে অস্থির করে তুলেছে। মেয়েটা তার মতো কষ্ট পাচ্ছে কি? রাজীব যখন তাকে বলেছিল সে তাকে নয় অন্য একটা মেয়েকে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, তারও অনেক কষ্ট হয়েছিল। এত কিছুর পরেও রাজীবের সাথে কাটানোর সময়ের কথা মনে পড়লে সব রাগ পানি হয়ে যায়। ছুটে যেতে ইচ্ছে হয় রাজীবের কাছে। সেই দিনগুলি যদি আবার ফিরে পাওয়া যেত। রাজীবের কথা ভাবতে ভাবতে উল্টাতে থাকে স্মৃতির পাতা। রাজীবের সাথে যখন তার প্রথম দেখা হয় সেদিন ছিল পহেলা বৈশাখ। লাল পাড়ে সাদা শাড়ি পরে বান্ধবী আনিকার সাথে ঈদগাহ বৈশাখী মেলায় এসেছিল মেহেরিকা। জমজমাট মেলা হয়েছিল সেইবার। আর ওখানেই প্রথম তার সাথে দেখা হয় রাজীবের। খুব বেশি সময় আগের কথা নয় এসব, 2 বছর আগের কথা। সেই বৈশাখী মেলায় আনিকার বফ এসেছিল আর তার সাথে আসে রাজীব। আনিকা তার বফের সাথে কিছু সময় একা কাটানোর জন্য মেহেরিকাকে রাজীবের সাথে থাকতে বলেছিল। আর তখনই রাজীব আর মেহেরিকার প্রথম কথা হয়। আপনার নামটা জানতে পারি? জি, মেহেরিকা। অনেক সুন্দর নাম। ধন্যবাদ। আমার নাম জিজ্ঞাসা করবেন না? বলেন। রাজীব। ও। পড়াশোনা করেন? অনার্স প্রথম বর্ষে। আমার ছোট অনেক, তুমি করেই বলি। আচ্ছা। তোমার বাসা ঈদগাতেই? আমারও। ও, এভাবে আর কতক্ষণ প্রশ্ন করতে ভালো লাগে? একটু মন খুলে কথা বললে কি হয়? মেয়েটা লজ্জা পাচ্ছে নাকি রাজীবের সাথে কথা বলার ইচ্ছে নেই তার? কিন্তু তার তো ইচ্ছে হচ্ছে মেহেরিকার সাথে অনবরত কথা বলতে, তার কথা শুনতে। প্রথম দেখাতেই অনেকখানি ভালো লাগা কাজ করছে মেহেরিকার জন্য। সে কি মেহেরিকাকে প্রথম দেখা ভালোবেসে ফেলেছে? হয়তো হ্যাঁ, বাসতেই পারে। সমস্যা কি? না, সমস্যা আছে। শুধু সে ভালোবাসলে হবে না, মেহেরিকারও বাসতে হবে। না হলে তাকে আপন করে পাবে কি করে? আপন মনে এসব ভেবে মেহেরিকার দিকে তাকিয়ে রাজীব বলে, তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? লাগছে না। এভাবে শাড়ি পরে অপরিচিত একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতে কি ভালো লাগে? একদম না। উফ, আনিকাটা তাকে কোন ঝামেলায় ফেলে চলে গিয়েছে। কথাগুলো রাজীবকে শোনানোর ইচ্ছে থাকলেও না শুনিয়ে মুখে অনেক কষ্টে হাসি এনে মেহেরিকা বলে, না তা না, আপনি বলুন না, আমি শুনছি। মেহেরিকার হাসি দেখে রাজীব প্রায় মাতাল হওয়ার অবস্থা। তার ইচ্ছে করছে এক্ষুনি মেহেরিকার সাথে হারিয়ে যেতে। এত সুন্দর মিষ্টি হাসি কোনো মেয়ের হতে পারে তা জানা ছিল না। না, কিছুতেই এই মেয়েকে আর কারো হতে দিতে পারে না সে। নিজের করে রেখে দিবে আজীবনের জন্য। মৃদু হেসে রাজীব বলে, চলো না হাঁটি, এক জায়গায় এভাবে দাঁড়াতে ভালো লাগছে না। কিন্তু আনিকা? ফোন আছে তো, কল দিবে? ঠিক আছে। মেহেরিকার পাশে হেঁটে চলেছে রাজীব। অনেক মানুষের ভিড় থাকায় মেহেরিকার পাশে হাঁটার সুযোগ পেয়েছে সে। মাঝে মাঝে হাতের সাথে হাত লাগছে দুজনার। রাজীবের ইচ্ছে হচ্ছে এভাবে নয়, মেহেরিকার একটা হাত নিজের হাতের মাঝে নিয়ে অনেক দূরে হারিয়ে যেতে। কিছু দূর হেঁটে রাজীবের চোখ যায় তাজা গোলাপের দিকে। একটা পিচ্ছি ছেলে ফুলের দোকানে বিক্রি করছে। রাজীব হঠাৎ মেহেরিকার হাত ধরে তাকে টানতে টানতে বলে, তাড়াতাড়ি আসো আমার সাথে। আচমকা রাজীবের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় মেহেরিকা। বিরক্তি নিয়ে তাকায় রাজীবের দিকে। এতক্ষণ একসাথে থাকলেও রাজীবের দিকে তাকায়নি মেহেরিকা, কিন্তু এখন তার দিকে তাকিয়ে মুখের ভাষা হারিয়ে যায় মেহেরিকার।
শ্যামবর্ণ গায়ের রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো কোকড়ানো, সব মিলিয়ে মায়াবী চেহারার একটা ছেলে। অনেক ছেলে সে দেখেছে, কিন্তু মায়াবী চেহারা ছেলে এই প্রথম দেখছে সে। হাত ধরার জন্য কয়েকটা কথা শোনানোর ইচ্ছে থাকলেও রাজীবের চেহারার দিকে তাকিয়ে সেই ইচ্ছে মরে যায় মেহেরিকার।